একটি ব্যস্ত মফস্বল শহর। শহরের ঠিক মোড়ে দুটি মুদি দোকান। একটি দোকানের নাম আমানত স্টোর, অন্যটি জননী ভাণ্ডার। নাম আলাদা হলেও দোকান দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। আমানত স্টোর ছিল বিশাল, ঝকঝকে কাচের দেওয়াল, দামি টাইলস আর তাকে তাকে থরে থরে সাজানো দেশি বিদেশি পণ্য। এই দোকানের মালিকের নাম ছিল হাসিব সাহেব। পৈতৃক সূত্রে আর শ্বশুরবাড়ির বিশাল দানে তিনি এই সাম্রাজ্য গড়ে তুলেছেন। তার চালচলন আর পোশাকে একটা আভিজাত্যের ছাপ থাকলেও তার চোখে ছিল তীব্র অহংকার। হাসিব সাহেব মনে করতেন এই শহরে তার সমকক্ষ কেউ নেই, টাকার জোরে যিনি মানুষকে মানুষ মনে করতেন না। বিশেষ করে তার দোকানের ঠিক পাশের ছোট গুমটি ঘরের মতো জননী ভাণ্ডারের মালিক মোবারক আলীকে তিনি দু চোখে সহ্য করতে পারতেন না। মোবারক আলীর ছোট দোকানে সব সময় পর্যাপ্ত পণ্য থাকত না। টিনের চালে বৃষ্টির দিনে পানি পড়ত আর গরমে ভেতরে টেকা দায় হতো। কিন্তু মোবারক আলীর একটা জিনিস ছিল যা হাসিব সাহেবের ছিল না, তা হল এক টুকরো অমলিন হাসি। সারা দিন রোদ বৃষ্টি সহ্য করে দোকানে বসে থেকেও তিনি ক্রেতাদের সঙ্গে এমন মিষ্টি ব্যবহার করতেন যে অল্প কিছু মানুষ তার কাছেই আসত। মোবারক জানতেন তার পুঁজি কম, কিন্তু তার সততা আর ব্যবহারের পুঁজি ছিল অঢেল। হাসিব সাহেব মাঝে মধ্যেই দোকানের সামনে দাঁড়িয়ে দামি পারফিউমের গন্ধ ছড়িয়ে মোবারককে খোঁচা মেরে কথা বলতেন। কখনো বলতেন, কিরে মোবারক, আজ কত টাকা বিক্রি হল? 1000 টাকা ছুঁতে পেরেছিস? এই ভাঙা দোকান দিয়ে আর কয়দিন? তার চেয়ে কোনো বড় দোকানে কুলিগিরি শুরু কর, অন্তত দুবেলা পেট ভরে খেতে পারবি। মোবারক কোনো প্রতিবাদ করতেন না, শুধু একটু হেসে বলতেন, আল্লাহ যা দিচ্ছেন তাতেই আমি খুশি ভাই। বড় ছোট তো আল্লাহ করেন, আমরা শুধু চেষ্টা করতে পারি। মোবারকের এই শান্ত ভাব হাসিব সাহেবকে আরও বেশি রাগিয়ে দিত। এই দুই দোকানদারের জীবন শুধু দোকানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তাদের ঘরেও ছিল দুই বিপরীত মেরুর ভবিষ্যৎ। হাসিব সাহেবের একমাত্র ছেলে আরিয়ান। বাবার অঢেল টাকা আর আদরের কারণে আরিয়ান বড় হয়েছে এক চরম উচ্ছৃঙ্খল পরিবেশে। হাসিব সাহেব চাইতেন তার ছেলে শহরের নামকরা স্কুলে পড়ুক, কিন্তু আরিয়ানের মন ছিল দামি বাইক, লেটেস্ট স্মার্টফোন আর বখাটে বন্ধুদের আড্ডায়। হাসিব সাহেব ভাবতেন টাকা থাকলে পড়াশোনা না করলেও চলে, তার ছেলে একদিন তার এই বিশাল ব্যবসা সামলাবে। তাই ছেলের কোনো অন্যায় আবদার তিনি কখনো অপূর্ণ রাখতেন না। এমনকি আরিয়ান যখন মাঝরাতে বাইক নিয়ে বিকট শব্দে রাস্তা দিয়ে যেত, হাসিব সাহেব তখন গর্ব করে বলতেন, আমার ছেলের শখ বলে কথা। অন্যদিকে মোবারক আলীর সম্বল ছিল তার ছেলে সিয়াম। সিয়াম ছিল ঠিক মোবারকের মতো শান্ত আর ধীর স্থির। অভাবের সংসারে সিয়াম দেখেছে তার বাবা কিভাবে একবেলা খেয়ে অন্য বেলা না খেয়ে তার পড়াশোনার খরচ জোগাড় করছেন। সিয়ামের পড়ার টেবিল বলতে ছিল দোকানের এক কোণে রাখা একটা ছোট্ট টুল। সারাদিন বাবাকে দোকানে সাহায্য করার ফাঁকে ফাঁকে সে সেখানেই বই খুলে বসে থাকত। নতুন বই কেনার সামর্থ্য ছিল না বলে সে লাইব্রেরি থেকে বই ধার নিত কিংবা পুরনো বইয়ের দোকান থেকে ছেড়ে যাওয়া বইগুলো সস্তায় কিনে আনত। মাঝে মাঝে আরিয়ান তার দামি বাইক নিয়ে মোবারক আলীর দোকানের সামনে এসে জোরে ব্রেক কষত, ধুলো উড়িয়ে সিয়ামের বই নষ্ট করে দিয়ে অট্টহাসি হাসত। একদিন আরিয়ান সিয়ামকে লক্ষ্য করে বলল, কিরে সিয়াম, এই ছেঁড়া বই পড়ে কি করবি? বড়জোর আমার বাবার দোকানে ক্যাশিয়ার হতে পারবি। আমাদের সাথে চল, তোকে ভালো কাপড় কিনে দেব। সিয়াম সেদিন শুধু মুখ তুলে একবার আরিয়ানের দিকে তাকিয়েছিল। তার চোখে রাগ ছিল না, ছিল এক অটল প্রতিজ্ঞা। সে শান্ত কণ্ঠে উত্তর দিয়েছিল, স্বপ্ন দেখার জন্য দামি জামার প্রয়োজন হয় না আরিয়ান ভাই, মনের জোর লাগে। আরিয়ান বিরক্ত মুখে বাইক স্টার্ট দিল। ধুলো আর শব্দ রেখে সে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। বছর পার হতে থাকে। হাসিব সাহেবের দম্ভ আর মোবারকের ধৈর্য পাল্লা দিয়ে বাড়তে থাকে। এর মধ্যে হাসিব সাহেব তার ব্যবসা আরও বড় করার নেশায় ব্যাংক থেকে বিশাল অঙ্কের লোন নেন। তিনি চাইলেন পুরো বাজারটাকে একচেটিয়া কবজা করতে। অন্যদিকে মোবারক ছোট দোকানটাতেই খুশি ছিলেন, কারণ তার পুরো মনোযোগ ছিল সিয়ামের উচ্চ মাধ্যমিক পরীক্ষার উপর। অভাবের তাড়নায় মোবারক আলীর শরীর মাঝে মাঝে ভেঙে পড়ত, কিন্তু সিয়ামের পরীক্ষার আগে তিনি কাউকে কিছু বুঝতে দেননি। রাত জেগে সিয়াম যখন হারিকেনের আলোয় পড়ত, মোবারক তখন হাত পাখা নিয়ে ছেলের পাশে বসে বাতাস করতেন। সেই তপ্ত দুপুরে যখন সবাই এসির নিচে ঘুমাত, সিয়াম তখন ঘামে ভেজা শরীরে গণিতের কঠিন সমাধানগুলো আয়ত্ত করত। একদিন রেজাল্ট বেরোল,
সারা শহর জুড়ে হইচই পড়ে গেল। মোবারক আলীর ছেলে সিয়াম শুধু পাশই করেনি, সে পুরো জেলায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে। খবরটা শুনে মোবারক আলীর চোখে আনন্দের জল বাঁধ মানিল না। তিনি মিষ্টি কেনার টাকা না পেয়ে দোকানের এক কোণ থেকে এক মুঠো বাতাসা নিয়ে সিয়ামকে খাইয়ে দিলেন। কিন্তু এই খবর হাসিব সাহেবের কানে পৌঁছতেই তিনি তাচ্ছিল্য করে বললেন, পড়াশোনা করে কি হবে, শেষমেশ তো চাকরির জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে, টাকা ছাড়া আজকাল কিছুই হয় না। হাসিব সাহেব তখন জানতেন না যে ভাগ্যের চাকা খুব দ্রুত ঘুরতে শুরু করেছে। আরিয়ান ততদিনে পড়াশোনা পুরোপুরি ছেড়ে দিয়েছে। সে তার বাবার অজান্তেই এমন কিছু মানুষের সাথে মিশতে শুরু করেছে যারা অন্ধকার জগতের কারবারি। আরিয়ান ভাবত বাবার অঢেল টাকা আছে, পুলিশ তাকে ছুঁতেও পারবে না। ঠিক 1 মাস পর হঠাৎ একদিন শহরের আকাশ কালো করে ঝড় শুরু হল। কিন্তু সেই ঝড় প্রকৃতির ছিল না, ছিল হাসিব সাহেবের সাজানো জীবনের ওপর এক মহাপ্রলয়। খবর এলো আরিয়ান এক ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়েছে। মাদক আর চোরাকালানের সাথে তার নাম উঠে এসেছে। হাসিব সাহেব প্রথম দিকে ভেবেছিলেন টাকা দিয়ে সব ঢাপাচাপা দেবেন, কিন্তু এবার পরিস্থিতি তার হাতের বাইরে ছিল। উপর মহল খেতে কড়া নির্দেশ এসেছে। যে অহংকার নিয়ে তিনি মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করতেন, সেই অহংকার যেন বালির বাঁধের মতো ভেঙে পড়তে শুরু করল। একদিকে পুলিশ আরিয়নের খোঁজে হাসিব সাহেবের বাড়িতে হানা দিচ্ছে, অন্যদিকে ব্যাংকের লোকেরা এসে নোটিশ ধরিয়ে দিয়ে যাচ্ছে লোনের কিস্তি শোধ না করার জন্য। হাসিব সাহেবের ব্যবসা তখন ডুবন্ত নৌকার মতো। তার কর্মচারীরাও আস্তে আস্তে দোকান ছেড়ে চলে যেতে লাগল। ঠিক সেই দুর্যোগের রাতে যখন হাসিব সাহেব তার বিশাল অন্ধকার প্রাসাদে একা বসে কাঁদছিলেন, তখন তার দরজায় কেউ একজন করাঘাত করল। হাসিব সাহেব ভাবলেন হয়তো পুলিশ এসেছে তার ছেলেকে নিয়ে যেতে, অথবা ব্যাংকের লোক। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি দরজা খুললেন। দরজা খুলতেই তিনি যা দেখলেন তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সামনে কে দাঁড়িয়ে আছে? বৃষ্টির ঝাপটায় ভিজে যাওয়া সেই মানুষটিকে দেখে হাসিব সাহেব স্তব্ধ হয়ে গেলেন। কে ছিল সেই আগন্তুক? আর হাসিব সাহেবের সাজানো সাম্রাজ্যকে সত্যিই ধুলোয় মিশে যাবে? সিয়াম কি পারবে তার বাবার দেখার স্বপ্ন পূরণ করতে, নাকি দারিদ্র আবার তাদের পথ আগলে দাঁড়াবে? হাসিব সাহেবের দরজায় সেদিন রাতে যে মানুষটি দাঁড়িয়েছিল তাকে দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন হয়তো পুলিশ এসেছে, অথবা ব্যাংকের লোকজন তাকে তার শেষ আশ্রয়টুকু থেকেও উচ্ছেদ করতে এসেছে। কিন্তু না, সামনে দাঁড়িয়েছিলেন মোবারক আলী। তার হাতে একটি পুরনো ছাতা আর একটি টিফিন ক্যারিয়ার। হাসিব সাহেবকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই মোবারক ঘরে ঢুকে বললেন, হাসিব ভাই, জানতাম আপনি একা আছেন। বাজারের লোকজন নানা কথা বলছে, কিন্তু আমি জানি বিপদে মানুষের পাশে দাঁড়াতে হয়। আপনার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। হাসিব সাহেব সেদিন সারা রাত ঘুমাতে পারেননি। যে মোবারককে তিনি দিনের পর দিন অপমান করেছেন, তার হাতে দেওয়া খাবার খেতে গিয়ে তার গলা আটকে আসছিল। অহংকারের যে দেওয়াল তিনি বছরের পর বছর ধরে তুলেছিলেন, তা এক নিমিষেই ধসে পড়ল। পরের কয়েক মাস হাসিব সাহেবের জন্য ছিল নরক যন্ত্রণার মতো। আরিয়ানকে পুলিশ মাদক ও চোরাকালানের মামলায় গ্রেফতার করে। হাসিব সাহেব তার জীবনের সব সঞ্চয়, এমনকি তার স্ত্রীর গয়না পর্যন্ত বিক্রি করে দিলেন ছেলেকে জেল থেকে বের করতে। কিন্তু মামলার ধারা এতই জটিল ছিল যে কোনো উকিলই তাকে বাঁচাতে পারলেন না। এদিকে ঋণের জালে জর্জরিত হাসিব সাহেবের বিশাল দোকান আমানত স্টোর একদিন ব্যাংকের লোকজন এসে সিলগালা করে দিল। এক সময়ের প্রতাপশালী হাসিব সাহেব এখন শহরের ফুটপাতে একলা বসে থাকেন। পুরনো বন্ধুরা মুখ ফিরিয়ে নিয়েছে, আত্মীয়রা তাকে চেনে না বলে এড়িয়ে যায়। অন্যদিকে মোবারক আলীর ছোট গুমটি ঘরে তখন আনন্দের জোয়ার। সিয়াম জেলা পর্যায়ে মেধা তালিকায় নাম করার পর একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছে। সিয়াম যখন শহর ছেড়ে পড়তে যাচ্ছিল, তখন মোবারক তার হাতে নিজের সারা জীবনের জমানো কিছু টাকা তুলে দিয়ে বললেন, বাবা, আমি তোকে ভালো পোশাক দিতে পারিনি, ভালো খাবার দিতে পারিনি, কিন্তু শিক্ষাটা যেন পূর্ণ হয়। কারো মনে কষ্ট দিস না। সিয়াম বাবার চোখের জল মুছে দিয়ে প্রতিজ্ঞা করল সে তার বাবার হারানো সম্মান ফিরিয়ে আনবে। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সিয়ামের জীবন ছিল এক কঠোর সংগ্রামের গল্প। দিনে ক্লাস আর রাতে লাইব্রেরিতে কাজ করে সে নিজের খরচ চালাত। মেসের ডাল ভাত খেয়েই সে দিনের পর দিন কাটিয়েছে, কিন্তু কখনো হাল ছাড়েনি। তার মাথায় সবসময় বাবার সেই তপ্ত রোদে পুড়ে কাজ করার দৃশ্যটা ভাসত। কয়েক বছর কেটে গেল। শহরে একটি বড় পরিবর্তন এলো। সেই বাজারের বড় দোকানটি এখন শ্যাওলা ধরা এক পরিত্যক্ত ঘর। আর হাসিব সাহেব সেই দোকানের সামনে একটি ছোট টুলে বসে মানুষের ফেলে দেওয়া পত্রিকা পড়েন। তার শরীর ভেঙে পড়েছে,
দুশ্চিন্তায় চুলে পাক ধরেছে। মানুষ এখন তাকে দেখলে করুণা করে, কেউ বা হাসাহাসি করে। হঠাৎ একদিন সারা শহরে খবর রটল বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই জেলাতেই নতুন একজন ম্যাজিস্ট্রেট আসছেন। প্রশাসনের পক্ষ থেকে পুরো বাজার এলাকা পরিষ্কার করা হল। হাসিব সাহেব এক কোণে বসে ভাবছিলেন, যদি আমার আরিয়ান আজ ঠিক পথে থাকত, হয়তো সেও এমন বড় কোনো অফিসার হতে পারত। পরিদর্শনের দিন সকালবেলা বিশাল গাড়িবহর বাজারের মোড়ে এসে থামল। পুলিশ আর আমলাদের ভিড় ঠেলে তরুণ ম্যাজিস্ট্রেট গাড়ি থেকে নামলেন। স্যুট টাই পরা সেই তরুণটিকে দেখে বাজারের বয়োজ্যেষ্ঠরা ফিসফিস করতে লাগলেন। তিনি আর কেউ নন, তিনি সিয়াম, মোবারক আলীর সেই শান্ত ছেলেটি আজ জেলার ম্যাজিস্ট্রেট। সিয়াম তার প্রোটোকল ভেঙে ভিড়ের মাঝ দিয়ে এগিয়ে গেলেন তার বাবার সেই পুরনো ছোট দোকানটির দিকে। মোবারক আলী তখন দোকানের তক্তায় বসে ঝিমোচ্ছিলেন। সিয়াম সেখানে গিয়ে হাঁটু গেড়ে বসল এবং তার বাবার পা ছুঁয়ে সালাম করল। মোবারক আলী চোখ মেলে চাইলেন। নিজের ছেলেকেই রাজকীয় বেশে দেখে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেললেন। তার দু চোখ বেয়ে আনন্দের নোনা জল গড়িয়ে পড়ল। পুরো বাজার তখন নিস্তব্ধ। মানুষেরা অবাক হয়ে দেখছিল সততা আর পরিশ্রমের ফসল কতটা মিষ্টি হয়। সিয়াম এরপর উঠে দাঁড়ালেন। তার নজর গেল দূরে বসে থাকা হাসিব সাহেবের দিকে। হাসিব সাহেব লজ্জায় আর অনুশোচনায় সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সিয়াম দ্রুত পায়ে গিয়ে তার পথ আগলে ধরল। সিয়াম হাসিব সাহেবের হাত ধরে বলল, আঙ্কেল, পালানোর চেষ্টা করবেন না, আমি তো আপনারই ছেলে। হাসিব সাহেব ফুপিয়ে কেঁদে উঠলেন। তিনি বললেন, সিয়াম, আমি অন্ধ ছিলাম। আমি ভেবেছিলাম টাকা থাকলেই পৃথিবী কেনা যায়। আজ আমার টাকাও নেই, ছেলেও নেই। আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করো বাবা। সিয়াম হাসিব সাহেবকে জড়িয়ে ধরে শান্ত করল। সে সরকারি কর্মচারীদের নির্দেশ দিল হাসিব সাহেবের থাকার ব্যবস্থা করতে, এবং তার সুচিকিৎসার ভার সিয়াম ব্যক্তিগতভাবে নিল। শুধু তাই নয়, সিয়াম তার বাবার জন্য নতুন কোনো অট্টালিকা বানাল না, বরং বাবার সেই পুরনো দোকানটিকে একটু মেরামত করে দিল, যাতে তার বাবা তার কর্মজীবন চালিয়ে যেতে পারেন। সিয়াম জানত, শ্রমের মধ্যেই মানুষের প্রকৃত আনন্দ। অহংকার মানুষকে সাময়িকভাবে আকাশে তুলতে পারে, কিন্তু মাটিতে পড়ার শব্দটা হয় খুব করুণ। আর পরিশ্রম আর সততা মানুষকে ধীরে ধীরে এমন এক উচ্চতায় নিয়ে যায় যেখান থেকে সম্মান কখনো ধুলোয় মেশে না। সময় সত্যিই সেরা শিক্ষক। সে শিখিয়ে দেয় সম্পদ চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের কর্ম আর ব্যবহারই মানুষের আসল পরিচয়।